পরমাণুর গঠন অধ্যায়ের সম্ভাব্য প্রশ্নাবলী। তো প্রথম সেমিস্টারে পরমাণুর গঠন থেকে 6 নাম্বার থাকবে, তার মানে 6টি এমসিকিউ থাকবে। কোথা কোথা থেকে আমরা পেতে পারি এমসিকিউ প্রশ্ন। তো পরমাণুর গঠনের মূলে যে 6টা টপিক আছে, এই 6টা টপিক পড়লেই মোটামুটি এইখান থেকে তোমরা, বা 5টা টপিক আছে এখান থেকে পড়লেই তোমরা 6টা শর্ট কোশ্চেন পেয়ে যাবে। এই প্রত্যেকটা টপিক থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে সেই টপিক গুলো নিয়ে আমরা আলোচনা করব। এই জায়গাগুলো থেকে প্রশ্ন করলে আশা করা যায় এখান থেকে 6টা প্রশ্ন তোমরা পেয়ে যাবে, এর বাইরের থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা নেই। তো এই টপিক গুলো যেগুলো বলবো, তার টাইপ যে কোশ্চেন গুলো বলবো, সেই টাইপের কোশ্চেন গুলো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। দুটা কোশ্চেন আসার সম্ভাবনা আছে বোর তত্ত্ব থেকে বা ইলেকট্রন বিন্যাস থেকে। এই 5টা টপিকে 6টা প্রশ্ন আসবে, এই 5টা টপিক থেকে আসবে। তো প্রত্যেকটা টপিক সম্পর্কে আমরা একটু আলোচনা করে দিই যে কোন টপিক থেকে কি কি প্রশ্ন আসতে পারে। তো প্রথমে আমরা দেখবো বোরের তত্ত্ব। এই বোরের তত্ত্ব থেকে অনেকগুলো ইম্পর্টেন্ট জায়গা আছে যেখান থেকে প্রশ্ন আসতে পারে। প্রথমে যদি আমরা বোরের তত্ত্বে চলে যাই, বোরের তত্ত্বে কি লেখা আছে? প্রথম তত্ত্ব, MVR equals to NH/2π। MVR মানে কি এখানে? না কৌণিক ভরবেগ। এই কৌণিক ভরবেগ এইখান থেকে প্রশ্ন আসতে পারে। কিরকম বলে দিল প্রশ্ন, এরকম হতে পারে যে হাইড্রোজেন পরমাণুর তৃতীয় শক্তি স্তরে অবস্থিত ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত? তখন তোমাকে এই সূত্রে বসাতে হবে n এর জায়গায় 3h/2π। অপশন এইভাবেও থাকতে পারে, আবার অপশন ঘুরিয়ে থাকলে এইচ এর জায়গায় এইচ এর মান বসিয়ে দিই। এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, এখান এর মান হচ্ছে 6.626 ইন্টু 10⁻34 জুল। পায়ের মান তো আমরা জানি। এই মানটা বসিয়ে যে কোনো কক্ষে অবস্থিত ইলেকট্রনের কৌণিক ভরবেগ আমরা হিসাব করতে পারবো। এটা হচ্ছে বোরের তত্ত্বের যে প্রথম স্বীকার্য আছে, সেখান থেকে প্রশ্ন আসার সম্ভাব্য একটা জায়গা। এরপরে এই বোরের তত্ত্বেরই তো তৃতীয় যে আমরা সংযোজক স্বীকার্য আছে, সেই স্বীকার্য আমরা দেখেছিলাম ডেল্টা ই সমান E2-E1। ডেল্টা এর মান ধরো এইচ নিউ, ই সমান এইচ নিউ আমরা জানি প্ল্যাঙ্কের থিওরি থেকে। এইচ নিউ সমান E2-E1। এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে? এখান থেকে তোমাকে ধরো বলে দিল যে একটি ইলেকট্রন 2 নম্বর শক্তি স্তর থেকে 1 নম্বর শক্তি স্তরে এলো, তাহলে এ শক্তি নিশ্চয়ই বিকিরণ করবে, যেহেতু উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসছে। তাহলে শক্তি বিকিরণ করার সময় বলে দেওয়া থাকলো ধরো যে 500 হার্টজ কম্পাঙ্কের একটি আলো বিকিরণ করলো, তাহলে তার শক্তি কত? মানে এরকম বলে দেওয়া থাকলে ইলেকট্রন 2 নম্বর শক্তি স্তর থেকে 1 নম্বর শক্তি স্তরে আসার সময় 500 হার্টজ কম্পাঙ্কের একটি আলো বিকিরণ করলো, তাহলে 2 নম্বর শক্তি স্তর থেকে 1 নম্বর শক্তি স্তরে আসার জন্য কত পরিমাণ শক্তি বিকিরণ করলো? তাহলে এইখানে এইচ নিউ আছে শক্তির মান, নিউ এর জায়গায় নিউ এর মান বসিয়ে দিলাম, এইচ মানে প্ল্যাঙ্কের ধ্রুবক, তার মান বসিয়ে দিলাম। এইখান থেকে একটা প্রশ্ন আসতে পারে। এবার যদি 2-1 না বলে 3 থেকে 1 বলে, তখন শক্তির পরিমাণ কিন্তু এটাই।
হাইড্রোজেনের, হ্যাঁ দ্বিতীয় শক্তি স্তরও একই হবে, সেখানে কম্পাঙ্কটা আলাদা হবে। যে কম্পাঙ্কের আলো বিকিরণ করছে, এই বোরের তত্ত্ব যখন বললাম সেখানে আরেকটা জিনিস বলে দিই, প্রযোজ্যতা। বোরের তত্ত্বের এই একটা জায়গা আছে যে বোরের তত্ত্ব কোন কোন পরমাণুর ক্ষেত্রে প্রযোজ্য হয়। না, আমরা বোরের তত্ত্বের সীমাবদ্ধতায় দেখেছিলাম যে বোরের তত্ত্ব শুধুমাত্র এক ইলেকট্রনিক সিস্টেমের ক্ষেত্রে প্রযোজ্য, যাদের একটি ইলেকট্রন আছে। তো এখানে একটি ইলেকট্রন যুক্ত পরমাণু হাইড্রোজেন হতে পারে, হিলিয়াম প্লাস হতে পারে, লিথিয়াম +2 হতে পারে, বেরিলিয়াম +3 হতে পারে। এগুলোই মোটামুটি ওয়ান ইলেকট্রনিক সিস্টেম। কার্বন হতে পারে, কিন্তু কার্বন 5টা ইলেকট্রন ত্যাগ করা সমস্যা, সহজে ত্যাগ করতে পারবে না, সেই জন্য আমরা বেরিলিয়াম পর্যন্ত সীমাবদ্ধ থাকবো। এইগুলো ওয়ান ইলেকট্রন সিস্টেম, এইগুলোর ক্ষেত্রেই বোরের সূত্র প্রযোজ্য। প্রশ্ন এরকম আসতে পারে, নিচের কোনটির ক্ষেত্রে বোরের সূত্র প্রযোজ্য বা প্রযোজ্য নয়। প্রযোজ্য নয় হলে এইগুলো বাদ দিয়ে যেগুলো থাকবে, যাদের ইলেকট্রন একের বেশি থাকবে তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়, যাদের ইলেকট্রন একটি থাকবে তাদের ক্ষেত্রে বোরের সূত্র প্রযোজ্য। এরপর বোরের সূত্রকে কাজে লাগিয়ে একটি, বোরনেরও 5টা, 4টা সে অধাতুর মধ্যে পড়ছে, সেজন্য এগুলো আমরা দেখছি না। এরপর বোরের সূত্রকে কাজে লাগিয়ে আমরা ইলেকট্রনের অনেকগুলি ধর্ম সম্পর্কে পড়েছিলাম। তার মধ্যে ছিল ব্যাসার্ধ। ব্যাসার্ধ, যে ইলেকট্রন কোন শক্তি স্তরে আবর্তন করছে তার ব্যাসার্ধের মান কত। এর একটা শর্ট ফর্ম আমরা দেখেছিলাম, আর সমান 0.529 n²/z। এর একক কি ছিল এটি ভালো করে মাথায় রাখবে, অ্যাংস্ট্রম। এই সূত্র আমরা বোরের পরমাণুর ব্যাসার্ধ ক্যালকুলেশনের জন্য কাজে লাগিয়েছি। এর সঙ্গে আরো আমরা কি পড়েছিলাম না, শক্তি। আর কি পড়েছিলাম, আর পড়েছিলাম তোমাদের ইলেকট্রন যখন ঘুরছে, ইলেকট্রন ঘূর্ণনের সময় যে তোমাদের স্থিতিশক্তি এবং গতিশক্তি, এইগুলো পড়ানো হয়েছিল। তো একটা আবার ইলেকট্রনের বেগ সম্পর্কে আমরা পড়েছিলাম, কোন বেগ নিয়ে ইলেকট্রন ঘুরছে। তাহলে বেগের সমীকরণ, ব্যাসার্ধের সমীকরণ, শক্তির সমীকরণ, সবেরই এইরকম একটা শর্ট ফর্ম আছে। সেই শর্ট ফর্ম গুলি সবার প্রথমে মনে রাখতে হবে, একক সহ। এই সমীকরণ থেকে কি ধরনের শর্ট প্রশ্ন আসতে পারে? একদম সহজ ধরনের শর্ট প্রশ্ন, ধরো ব্যাসার্ধ থেকে বলছি। এবার এখানে খেয়াল রাখবে, ব্যাসার্ধ বলছি মানে শুধু ব্যাসার্ধ নয়, বেগেও এই ধরনের প্রশ্ন আসতে পারে, শক্তির সমীকরণ থেকে এই ধরনের প্রশ্ন আসতে পারে। একদম সিম্পল টাইপের যে প্রশ্ন আসতে পারে সেটা কি না, বলে দিল n-তম কক্ষে হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রন প্রদক্ষিণ করছে। তাহলে নিউক্লিয়াস থেকে ওই ইলেকট্রনের দূরত্ব কত বা পরমাণুর ব্যাসার্ধ কত? যেহেতু হাইড্রোজেন পরমাণু বলে দিয়েছে, তার জেড এর মান আমরা বসাতে পারবো। হাইড্রোজেন পরমাণুর জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা মানে 1। তাহলে 1 বসিয়ে দিলেই এই সমীকরণটি হবে আর সমান 0.529 অ্যাংস্ট্রম। একদম সহজ পদ্ধতিতে বেরিয়ে গেল। n স্কয়ার, এখানে n স্কয়ারটা অ্যাড করতে হবে, n স্কয়ার অ্যাংস্ট্রম। এবার n এর মান যদি বলে দেয়, তো তৃতীয় কক্ষে হাইড্রোজেনের ইলেকট্রন প্রদক্ষিণ করছে, তখন n এর জায়গায় 3 এর স্কয়ার হয়ে যাবে। বললাম, ক্লিয়ার হলো? বা এইরকম এখানে দিয়ে দেয় সব প্রশ্ন যে লিথিয়াম প্লাস বা +2,
লিথিয়াম +2 পরমাণুর একটি ইলেকট্রন চতুর্থ বোর কক্ষে প্রদক্ষিণ করছে। চতুর্থ বোর কক্ষ, এই টার্মটা মনে রাখবে। চতুর্থ বোর কক্ষ মানে n=4। এই চতুর্থ বোর কক্ষ যখন বললাম, এই প্রসঙ্গে আরো দুটো তিনটা কথা বলিনি, পরেই বলবো, এরপরে বলবো। এরপরে আরো প্রসঙ্গ আছে, সেখানে একবারে বলবো। তো চতুর্থ বোর কক্ষে লিথিয়ামের একটি ইলেকট্রন প্রদক্ষিণ করছে। তাহলে লিথিয়াম পরমাণুর ব্যাসার্ধ কত? আর সমান তখন আমরা লিখবো 0.529। চতুর্থ কক্ষ মানে 4 স্কয়ার। লিথিয়ামের জেড মানে পারমাণবিক ক্রমাঙ্ক 3, এত অ্যাংস্ট্রম। এই ধরনের সহজ প্রশ্ন আসতে পারে, একদম কক্ষের সংখ্যা বলে দিল, দিয়ে তার ব্যাসার্ধ ক্যালকুলেট করতে বলে দিল। সেটা বেগে হতে পারে বা শক্তিতে হতে পারে। এখানে যদি বলে চতুর্থ শক্তি চতুর্থ কক্ষে ইলেকট্রন প্রবেশ করছে, ওই ইলেকট্রনের শক্তি কত, তখন শক্তির সমীকরণে এন এর মান 4 বসিয়ে দেবে আর জেড এর মান 3 বসিয়ে দেবে। সব সমীকরণে এন আর জেড এটা থাকবে। এন মানে কোন কক্ষে প্রদক্ষিণ করছে, আর জেড মানে পারমাণবিক ক্রমাঙ্ক, সেটা পরমাণু অনুযায়ী ভ্যারি করে, আর এন তো কক্ষ অনুযায়ী ভ্যারি করে। এই ব্যাসার্ধের সমীকরণ থেকে, বেগের সমীকরণ থেকে, শক্তির সমীকরণ থেকে এই ধরনের প্রশ্ন আসতে পারে। কোন কক্ষে ইলেকট্রন অবস্থান করছে এটি বলে দিল যে এর শক্তি হিসাব করো, বা এর ব্যাসার্ধ হিসাব করো, এর বেগ হিসাব করো। এই ধরনের প্রশ্ন আসতে পারে। লিথিয়ামের ইলেকট্রন সংখ্যা 1, পারমাণবিক সংখ্যা মানে হচ্ছে প্রোটন সংখ্যা। এরপর এই ব্যাসার্ধ থেকে আর কি টাইপের প্রশ্ন হতে পারে? ধরো একটি ইলেকট্রন প্রথম শক্তি স্তরে প্রদক্ষিণ করছে, আর একটি ইলেকট্রন n-তম শক্তি স্তরে প্রদক্ষিণ করছে। তাহলে এদের ব্যাসার্ধের অনুপাত কি হবে? যদি এখানে বলে দেয় হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রন প্রথম কক্ষে প্রদক্ষিণ করছে এবং n-তম কক্ষে প্রদক্ষিণ করছে, তাহলে এটাকে শর্ট করে যদি বলা যায় যে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে প্রথম কক্ষের ব্যাসার্ধ n-তম কক্ষের ব্যাসার্ধের অনুপাত। তাহলে En মানে আমরা কি দেখেছিলাম, বা Rn সমান কি দেখেছিলাম, 0.529 বাই n স্কয়ার বাই জেড। এটা হাইড্রোজেন মানে 1 জেড, Rn মানে n স্কয়ার, n-তম কক্ষপথ মানে এখানে n স্কয়ার লিখেছি। এবার যদি R1 লিখি, R1 সমান কি লিখবো, 0.529, n এর মান 1, জেড এর মান তো 1, সেখানে লিখছি না। এবার যদি অনুপাত করে দিই, দেখো কি পড়ে থাকলো, তাহলে এটা কেটে গেল, এই অংশটা কেটে গেল। তাহলে এখানে আমরা আসবো Rn সমান R1 ইন্টু n স্কয়ার। এই সমীকরণ থেকে এই সমীকরণ প্রমাণ করতে দিতে পারে। আমি যেমন 1 নম্বরের সঙ্গে n-তম কক্ষপথের তুলনা করলাম, তোমাকে বলে দিল যে হাইড্রোজেন পরমাণু 2 নম্বর শক্তি স্তর বা 2 নম্বর কক্ষের ব্যাসার্ধ আর 5 নম্বর কক্ষের ব্যাসার্ধের অনুপাত, 2 স্কয়ার বাই 5 স্কয়ার, জেড তো একই হবে। এবার এই সূত্রটা আমি কেন করলাম, এই অনুপাতটা বোঝা গেল। এই অনুপাত থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে। এটা শুধু ব্যাসার্ধ নয়, বেগের ক্ষেত্রেও বলে দিল হাইড্রোজেন পরমাণুর তৃতীয় কক্ষের ইলেকট্রন এবং পঞ্চম কক্ষের ইলেকট্রনের বেগের তুলনা করো বা শক্তির তুলনা করো। এই ধরনের অনুপাত থেকে এক ধরনের প্রশ্ন আসতে পারে। এই সমীকরণটা আমি কেন বললাম, Rn সমান R1 প্লাস n স্কয়ার। তোমাকে বলে দিল যে চতুর্থ কক্ষে হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রনের ব্যাসার্ধ দেওয়া আছে x, ঠিক আছে? তাহলে প্রথম কক্ষের ব্যাসার্ধ সমান কত? প্রথম না দিলে সেখানে n এর জায়গায় অন্য দেবো, একের জায়গায় অন্য কিছু বসে যাবে। আমার তো অনুপাত করতে শিখেছি,
অনুপাত বার করলে হয়ে যাবে। এখানে যে একটা ব্যাসার্ধ দিয়ে দেয় আর একটা ব্যাসার্ধ বসিয়ে দিয়ে আমরা পেয়ে যাবো। যখনই একটার ব্যাসার্ধ দিয়ে অন্যর ব্যাসার্ধ হিসাব করতে হবে, দুটোর অনুপাত আমরা করে দেবো। অনুপাত করে দিলে সেখান থেকে ব্যাসার্ধ পেয়ে যাব, বা এই সমীকরণটা কাজে লাগাতে পারি। এখানে এন এর জায়গায় 4 বসিয়ে দিলাম, R4, আর ফার্স্ট যেহেতু বলেছে R1, এটা হিসাব করতে বলেছে, তাহলে এটা মানে কত দিচ্ছে এক্স, তাহলে এর জায়গায় এক্স বসিয়ে দিলাম। এন মানে কত 4, মানে 16, 4 স্কোয়ার মানে 16, তাহলে R1 এর মান হবে x/16। একক কিন্তু হবে অ্যাংস্ট্রম। এই অ্যাংস্ট্রম থেকে আমরা একক অ্যাংস্ট্রমে পড়ে গেলাম, তোমাকে অ্যাংস্ট্রমে না দিয়ে ন্যানোমিটারে দিয়ে ওটা কনভার্ট করতে হবে। এটা গেল ব্যাসার্ধের সমীকরণ থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে। এই ব্যাসার্ধ যখন বললাম, এখানে একটা জিনিস আমরা বলে দিই, তোমাকে বলে দিল, এটা খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে পড়বে, যে হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রন এনতম কক্ষে অবস্থান করছে, তাহলে এর কক্ষকের সংখ্যা কত? এনতম কক্ষে অবস্থান করছে, এনতম কক্ষে কক্ষক কতগুলি আছে, এটি আমি কি সমীকরণ দ্বারা হিসাব করব। আর তখন এর সমীকরণটা আমাদের মনে রাখতে হবে, n/2 সেকেন্ড ব্র্যাকেট 1 প্লাস 2n মাইনাস 1। এই সমীকরণ দ্বারা যে কোনো কক্ষে যখন ইলেকট্রন ঘুরবে বা ঘূর্ণায়মান অবস্থায় থাকবে, সেই কক্ষের কক্ষক সংখ্যা এই সমীকরণ দ্বারা আমরা লিখতে পারি। যদি এন এর জায়গায় 4 দিয়ে দেয়, তাহলে আমরা কোয়ান্টাম সংখ্যার সাহায্যে বের করতে পারবো পরবর্তী ক্ষেত্রে, যে আমরা ভিডিও যেটা দিয়েছিলাম সেখানে আছে। যদি এনতম কক্ষ বলতে হয়, তখন এই সূত্রটি মনে রাখতে হবে, এনতম কক্ষ দিয়ে এটা এমসিকিউ আসতে পারে। তাহলে বেগের আমি ব্যাসার্ধের সমীকরণ দিয়ে শুধু দেখালাম, বেগের সমীকরণ বা শক্তির এর প্রমাণ এখানে নেই। এন হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা, সেটা দিয়ে করা হয়েছে সমস্ত কোয়ান্টাম সংখ্যার কম্বিনেশন করে। একইভাবে শক্তির সমীকরণ থেকেও আমরা পেতে পারি, এবং বেগের সমীকরণ থেকেও আমরা এই ব্যাসার্ধের মতো যে অঙ্কগুলো দিলাম, এই ধরনের অঙ্ক কিন্তু আসতে পারে। এরপর আমরা বোরের সমীকরণের বা বোরের তত্ত্বের আরেকটি অংশে যাব, সেটি হচ্ছে রিডবার্গ সমীকরণ। এই রিডবার্গ সমীকরণ যাওয়ার আগে আরেকটা অংশ আমরা সেরে নিই, সেটা হচ্ছে হাইড্রোজেনের রেখা বর্ণালী। এই রেখা বর্ণালী থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে। এই রেখা বর্ণালী যে 5টা সারি আছে, লিমেন সারি, বা বামার সারি ধরনের হতে পারে, প্যাসেন, যে 5টা সারি আছে, এই 5টা সারির n1 এর মান কত সেটা জেনে রাখতে হবে, এবং n2 এর মান কত থেকে শুরু হচ্ছে সেটা জেনে রাখতে হবে। একদম সিম্পল টাইপের প্রশ্ন দিয়ে দিল, লিমেন সারির ক্ষেত্রে কোন কক্ষ থেকে বা কোন কক্ষপথ থেকে ইলেকট্রন কোন কক্ষপথে আসে। হ্যাঁ, এবার বলে দিল প্রথম লিমেন সারির কোন শক্তি স্তর থেকে ইলেকট্রন কোন শক্তি স্তরে আসে, 2 থেকে।
লিমেন সারি যখন বললাম n1 সমান 1, n2 সমান যদি 2 হয়, তাহলে 2 থেকে যখন ইলেকট্রন 1-এ আসবে তখন তাকে বলা হয় প্রথম লিমেন সারি। এইভাবে দ্বিতীয় তৃতীয় আমরা জানবো। n এর মান না বলে দিলে শুধু তোমাকে লিমেন সারিও বলে দিতে পারে, সেখানে শক্তির তোমার কি বলবো কোন কক্ষ থেকে আসছে সেটা তুমি এখান থেকে বুঝে নিতে হবে। বলে দিল, হ্যাঁ বলে দিল চতুর্থ বামার সারি, চতুর্থ বামার সারি ইলেকট্রন কোন কক্ষপথ থেকে কোন কক্ষপথে আসে সেটা হিসাব করতে হবে। বামার সারি মানে তার গ্রাউন্ড স্টেট হচ্ছে 2, এক্সাইটেড স্টেট 3, 4, 5, 6। 4 মানে কি 6 নম্বর আসছে, 6 থেকে 2। এরপর আসবো এই লিমেন সারি থেকে এই ধরনের প্রশ্ন আসবে, বা এখানে আমরা বলতে এখানে একদম সিম্পল টাইপের এই ধরনের প্রশ্ন তোমরা জেনে রাখবে। এখানে যেই মূল পার্ট, ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে সারিগুলো, কোন কক্ষ থেকে কোন কক্ষে শক্তি আসছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে আরেকটা জিনিস, শক্তির অঞ্চল বা তরঙ্গের অঞ্চল বা কম্পাঙ্কের অঞ্চল যাই বলি না কেন, লিমেন সারির যে রশ্মিগুলো আসে বা লিমেন সারির যে শক্তিগুলো বিকিরণ হয় লিমেন সারির, সেই শক্তিগুলো কোন শক্তি অঞ্চলে পড়ে বা কোন তরঙ্গের অঞ্চলে পড়ে। বামার সারিগুলি, বামারের যে বর্ণালী আছে সেই সারিগুলি কোন শক্তি স্তরে পড়ে, ঠিক আছে। ওই শক্তির অঞ্চলগুলি আমাদেরকে মনে রাখতে হবে। যেমন লিমেন সারি ইউভি, আল্ট্রাভায়োলেট রিজিয়নে দেখা যায়। এইরকম প্রত্যেকটি সারির যে 5টি সারি আছে তারা কোন শক্তি স্তরে তাদের আলোগুলি দেখা যায় বা শক্তিগুলি তারা বিকিরণ করে, এইখান থেকে শর্ট কোশ্চেন আসতে পারে। এটা গেল তোমার হাইড্রোজেনের রেখা বর্ণালী। হাইড্রোজেনের রেখা বর্ণালী থেকে এইটুকু অংশে তোমাদেরকে জানতে হবে। এরপর আসবো রিডবার্গের সমীকরণ। রিডবার্গের সমীকরণ আমরা যদি লিখি নিউ বার সমান আর জেড স্কোয়ার 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এখানে জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা। রিডবার্গের সমীকরণ যে কোশ্চেনটা প্রথম আমাদেরকে পড়তে হবে, সবার প্রথম রিডবার্গের সমীকরণ পড়ছি এই কোশ্চেনটা করবো না, এটা বললে হবে না। কিরকম না, আর সমান কত, রিডবার্গের ধ্রুবক আর এর সমীকরণ, আর এর সমীকরণ 2 পাই স্কয়ার m e to the power 4/3। এই আর এর সমীকরণ, রিডবার্গের ধ্রুবক বলতে কোনটি বোঝায়, ওই টার্মটি আমাদেরকে মুখস্থ করতে হবে। সমীকরণ হয়ে গেল। এর মান, এর দুটি মান আমাদেরকে মনে রাখতে হবে, একটি থিওরিটিক্যাল মান আর একটি পরীক্ষালব্ধ মান। এই দুটি যে মান আছে সেই দুটি মান মনে রাখতে হবে। এই দুটো এমসিকিউ প্রশ্ন আসতে পারে। এখানে নিউবার মানে আমি কি বলেছিলাম না, নিউবার মানে বলেছিলাম তরঙ্গ সংখ্যা। এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি, ল্যামডা সমান 1/λ সমান আর জেড স্কোয়ার 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এখানে আরেকটা সমীকরণ এরকম লিখেছিলাম যে সি বাই ল্যামডা সমান আর জেড স্কোয়ার, এখানে একটা সি গুণ করে দিলাম। সি মানে কি, আলোর বেগ, 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এখানে সি বাই ল্যামডা মানে আমি লিখবো নিউ, নিউ মানে এখানে কম্পাঙ্ক। এবার আমি আরেকটা সমীকরণ লিখলাম 8c বাই ল্যামডা
আর জেড স্কোয়ার সি বাই সি ইন্টু এইচ, সি ইন্টু এইচ 1 বাই n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2। এটা মানে হচ্ছে শক্তি ডেল্টা ই। তাহলে একটা সমীকরণ থেকে তরঙ্গ সংখ্যা পেতে পারি, তরঙ্গ দৈর্ঘ্য পেতে পারি, কম্পাঙ্ক পেতে পারি, শক্তি পেতে পারি। তাহলে রিডবার্গের সমীকরণ থেকে এই চারটে রাশি আমি ক্যালকুলেট করতে পারি। এই রিডবার্গের সমীকরণ থেকেই ক্যালকুলেট করতে দেয়, যেমন আমরা বললাম এই চারটা সমীকরণ কাজে লাগিয়েই ক্যালকুলেট করতে দেয়। কিরকম দেয়? যদি আমি হাইড্রোজেনের রেখা বর্ণালী থেকে দেখি, যে কোনো একটা সারি বলে দিল লিমেন সারির দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য কত, কিছু মান বলে দিল না। লিমেন সারির দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্যের মান কত? লিমেন সার তখন এই দীর্ঘতম আর ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য, এটি আমাদেরকে মনে রাখতে হবে। আমি তরঙ্গ দৈর্ঘ্য হিসাব করবো মানে এই সমীকরণটা তখন ব্যবহার করব। দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য মানে কি? লিমেন সারির n1 এর মান হচ্ছে 1, তাহলে n2 এর মান এখানে কত হবে সেটি তোমাকে বলা হবে। দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য n2 এর মান হবে তখন 2। দীর্ঘতম মানে কাছ থেকে ইলেকট্রন আসে। যদি বলে ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য, তখন n2 এর মান হবে ইনফিনিটি। 7 পর্যন্ত ইলেকট্রনের ঘনত্ব বেশি, কিন্তু ইলেকট্রন অসীমেও পাওয়া যেতে পারে, অসীমে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা আছে। ইনফিনিটির মান যদি বসে দিয়ে একটা মান আসবে না, n2 এর মান আসবে না, তাহলে n1 এর মান 1 বসিয়ে দাও, দিয়ে তোমার ল্যামডা হিসাব করো, আর এর মান বসাও, জেড এর মান বসাও। কিছু মান দেওয়া থাকবে না, শুধু বলে দিবে ক্ষুদ্রতম বা দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্যের মান কত। তাহলে এটা হচ্ছে, এবারে যদি বলে দেয় তোমাকে এন এর মান বলে দিবে, এন এর মান কিভাবে বলে দিবে? যে বামারের চতুর্থ সারি থেকে চতুর্থ সারিতে তরঙ্গ দৈর্ঘ্যের মান কত, বা শক্তির মান কত, বা কম্পাঙ্কের মান কত। চতুর্থ সারিতে n1 n2 পেয়ে গেলে, কিন্তু ক্ষুদ্রতম দীর্ঘতম যখন বলে দিবে, এই জিনিসটা মনে রাখতে হবে, কাছেরটা হবে পরেরটাই দীর্ঘতম, হ্রস্বতম মানে ইনফিনিটি থেকে আসে, এটা যেন মাথায় থাকে। আচ্ছা, এন এর মান অন্যভাবে বলা থাকতে পারে, যেটা আমরা আগে ছেড়ে এসেছিলাম। এন এর মান বলবো বলে একটা হচ্ছে সারি দিয়ে বললাম, প্রথম বর্গক্ষ, দ্বিতীয় বর্গক্ষ, তৃতীয় বর্গক্ষ। প্রথম বর্গক্ষ মানে কি? n সমান 1, দ্বিতীয় বর্গক্ষ n সমান 1 বা n1 সমান 1, দ্বিতীয় বর্গক্ষ n সমান 2, তৃতীয় বর্গক্ষ n সমান 3। তাহলে তোমাকে এখানেও প্রশ্ন দিতে পারে যে একটি ইলেকট্রন পঞ্চম বর্গকক্ষ থেকে তৃতীয় বর্গকক্ষে স্থানান্তরিত হলো, কি পরিমাণ শক্তির মান, কি পরিমাণ শক্তি বিকিরণ করলো তার মান দেখ। কোনটা? n1 মানে যেটা কম, নিম্ন শক্তি স্তর। n1 মানে সবসময় কি, n2 মানে 5। মাইনাস এলে যখন সে ইলেকট্রন উচ্চ শক্তি স্তরে, উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসছে, তখন সে শক্তি বিকিরণ করছে। শক্তি বিকিরণ করছে মানে শক্তির মান সবসময় নেগেটিভ হবে, কারণ ইলেকট্রনের শক্তি তো কমছে, সেই জন্য মাইনাস হতেই পারে। এই মাইনাস চিহ্নের অর্থ হচ্ছে শক্তিটা নেগেটিভ নয়, ইলেকট্রন শক্তি বিকিরণ করছে, ইলেকট্রনের শক্তি কমছে, সেই জন্য নেগেটিভ চিহ্নটা আসছে। তো তোমাকে এরকম বলে দিতে পারে, চতুর্থ বর্গক্ষ থেকে তৃতীয় বর্গক্ষে এলো, কি পরিমাণ শক্তি বিকিরণ করবে, এই সমীকরণ থেকে আমরা হিসাব করতে পারবো। বললাম বোঝা গেছে? এবার বলে দিল এন এর মান। ধরো আমরা জানি গ্রাউন্ড স্টেট আর এক্সাইটেড স্টেট, ইলেকট্রনের দুটো অবস্থা, নিম্ন শক্তি স্তর আর উচ্চ শক্তি স্তর।
যদি প্রথম কক্ষে ইলেকট্রন অবস্থান করে সেটাকে আমরা বলবো গ্রাউন্ড স্টেট বা নিম্ন শক্তি স্তর। যখন ইলেকট্রন শক্তি শোষণ করবে সে উচ্চ শক্তি স্তরে যাবে। প্রথম এক্সাইটেড স্টেট, দ্বিতীয় এক্সাইটেড স্টেট, দ্বিতীয় এক্সাইটেড স্টেট। প্রথম এক্সাইটেড স্টেট বা উচ্চ শক্তি স্তর মানে n=2, এটা প্রথম মানে n=1 করে দেবে না। গ্রাউন্ড স্টেট মানে সবসময় n1=1। তাহলে এক্সাইটেড স্টেট মানে কোথা থেকে শুরু হচ্ছে না 2 থেকে শুরু হচ্ছে। ফার্স্ট এক্সাইটেড স্টেট 2, সেকেন্ড 3, থার্ড 4, এরকম ভাবে n এর মান ভ্যারি করবে। তাহলে n এর মান এইভাবে ঘুরিয়ে দেওয়া থাকতে পারে। কি বললাম বোঝা গেল? তাহলে রিডবার্গ সমীকরণ থেকে আমরা এই জিনিসগুলো হিসাব করতে পারি। তাহলে দেখো বোরের যে প্রথম তত্ত্ব, আমাদের প্রথম টপিক নিয়ে আমরা শুরু করেছিলাম, সেখানে বোরের তত্ত্ব থেকে দুই ধরনের প্রশ্ন বলেছিলাম। তার ইলেকট্রনের বিভিন্ন ধর্ম, ব্যাসার্ধ, বেগ, শক্তি, এখান থেকে প্রশ্ন ধরন বলা হয়েছিল। রেখা বর্ণালী থেকে বলা হলো, রিডবার্গের সমীকরণ থেকে বলা হলো। তার মানে বোরের তত্ত্বে আমাদেরকে 4টে মূল জিনিস পড়তে হবে, সেখান থেকে প্রশ্ন তুমি পাবেই। রেখা বর্ণালীর সূত্র তো নেই, এলিমেন্টারি বামার সারি এগুলো থেকে রেখার সংখ্যা একটা ছিল। কোন একটা সারিতে ধরো লিমেন সারি, তোমাকে বলি লিমেন সারি। এই লিমেন সারিতে মোট কতগুলি রেখা পাওয়া যাবে? এই সূত্রটা কি ছিল? n2 minus n1 এই সমীকরণ 2 into 9 আছে। এখান থেকে আমরা রেখা সংখ্যা বলতে পারি, কতগুলো রেখা পাওয়া যেতে পারে। এরপরে আমরা দ্বিতীয় টপিকে যাব। দ্বিতীয় টপিক কি ছিল? ডি ব্রগলি সমীকরণ। ডি ব্রগলি সমীকরণ এটি ছিল ডি ব্রগলি সমীকরণ। ল্যামডা সমান এইচ বাই পি বা ল্যামডা সমান এইচ বাই এমভি। এখানে তোমাকে ইলেকট্রনের ভর দিয়ে দিবে বা যে কোনো একটা বস্তুর ভর দিয়ে দিবে, তার বেগ দিয়ে দিবে, তার তরঙ্গ দৈর্ঘ্য হিসাব করতে হবে। এইখানে আরো কিছু সমীকরণ আমাদেরকে পড়তে হবে। আপাতত এই প্রথম সমীকরণটা থেকে যদি দেখি, একদম সহজ টাইপের যদি অঙ্ক আছে, যে ডি ব্রগলির সমীকরণটি কি হবে। এই যে মানে প্ল্যাঙ্কের ধ্রুবক 6.626 into 10 to the power minus 34 জুল। ऐसा एक होगा এটা তাই। টু পাই আর সমান এন ল্যামডা। এন ল্যামডা মানে কি? তরঙ্গ সংখ্যা 2 পাই আর, তার মান। তাহলে এনতম কক্ষকে এনতম কক্ষে ইলেকট্রন ঘূর্ণায়মান আছে, ওই কক্ষের তরঙ্গ সংখ্যা কত, তখন 2 পাই আর এর মান বসাতে হবে। যদি চতুর্থ 4 নম্বর কক্ষে বলে দেয়, তখন তুমি কি বলবে? এন এর মান 4 বসিয়ে দিবে। তাহলে 2 পাই আর বাই 4।
আর এমন ব্যাসার্ধ, ব্যাসার্ধ 0.529, এখান থেকে হিসাব করতে হবে। ল্যামডা সমান h/√2me। এই সমীকরণটা আমরা p=√2me ক্লাস 9 পড়েছিলাম, সেটা এখানে বসিয়ে দিলাম। এখানে ই হচ্ছে শক্তি, ই শক্তি, এম হচ্ছে ভর, এই তো প্ল্যাঙ্কের ধ্রুব। তাহলে কোন একটি ইলেকট্রনের শক্তি দিয়ে দিল, তার ভর দিয়ে দিল, সেখান থেকে তার তরঙ্গ দৈর্ঘ্য হিসাব করতে হতে পারে। এখানে আরেকটা সমীকরণ আমরা লিখে রাখি, h সমান ল্যামডা সমান h/√2m/qd। এখানে কিউ মানে হচ্ছে কুলম্ব আধান, ভি মানে হচ্ছে বিভব প্রভেদ। এখানে এই ধরনের প্রশ্ন দিয়ে দিল, যদি 110 মিলিয়ন ভোল্ট, তার মানে ভি এর মান দিয়ে দিচ্ছে, বিভব প্রভেদ প্রয়োগ করে একটি ইলেকট্রনের ত্বরণ সৃষ্টি করা যায়, তাহলে ওই ইলেকট্রনটির দ্বিপগলি তরঙ্গ দৈর্ঘ্য কত? তাহলে যখনই বিভব বলে দিচ্ছে, ভি এর মান বলে দিচ্ছে, কিউ মানে ইলেকট্রনের আধান, এটা আমরা জানি, ইলেকট্রন আধান আমাদেরকে হিসাব করে নিতে হবে। আর এম তো ইলেকট্রনের ভর, সেটাও আমরা জানি, সেখান থেকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য পেয়ে যাব। এবার এইখানে একটা কথা, মিলিয়ন ভোল্ট, এটা কিন্তু ভোল্টে আনতে, মিলিয়ন মানে কত, 10⁶, মিলিয়ন 10 লক্ষ, তাহলে 10⁶ গুণ করতে হবে এর সাথে, যেখান থেকে ভি পেয়ে গেলে, কিউ বসিয়ে দিলে, এম বসিয়ে, ইলেকট্রনের ভর বসিয়ে দিলে ল্যামডা পেয়ে যাবে। বা এখান থেকে এই ধরনের প্রশ্ন আসতে পারে যে সমবেগে গতিশীল একটি প্রোটন আর একটি ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্যের তুলনা করা। প্রোটন মানে কি, তখন এই সূত্রটা কাজে লাগবে, বেগ মানে সমান, ইলেকট্রনের ভর বসিয়ে দেবো, প্রোটনের ভর বসিয়ে দেবো, দিয়ে অনুপাত করে দেবো। এই ধরনের প্রশ্ন এখানে আসতে পারে। তো দ্বিপ্রবলী তরঙ্গ দৈর্ঘ্য মানে সমীকরণ থেকে এই ধরনের প্রশ্ন আসতে পারে, সমীকরণ দিয়ে বলে দিতে পারে, বা ছোটখাটো অঙ্ক থাকতে পারে। এর পরের যে টপিকটা যাব, এর পরের টপিকে আসবো হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপল। হাইজেনবার্গ দিয়ে কি হবে না, সমীকরণটা আমাদেরকে লিখতে বলতে হবে, ডেল্টা এক্স গুণিত ডেল্টা পি গ্রেটার দেন ইকুয়ালস টু h/4π। এই ডেল্টা পি কে আবার ভেঙে নেয় অনেক সময়, ডেল্টা এক্স গুণিত ডেল্টা এম বা ডেল্টা ভি, ডেল্টা ভি সমান h/4πm। এই দুটো সূত্র থেকে এখানে অঙ্ক আছে। ডেল্টা এক্স হচ্ছে অবস্থানের অনিশ্চয়তা, আর ডেল্টা পি হচ্ছে ভরবেগের অনিশ্চয়তা, ডেল্টা ভি বেগের অনিশ্চয়তা। এর মধ্যে কোন একটা মান দিয়ে দিল, তার ভর যদি দিয়ে দেয়, সেখান থেকে তার আমরা একটা অনিশ্চয়তা হিসাব করতে পারবো। এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে, হাইজেনবার্গের নীতি কোনটি বা হাইজেনবার্গের সমীকরণ কোনটি, এর মধ্যে দুটোই হবে। এখান থেকে একদম সিম্পল টাইপের ছোট প্রশ্ন আসতে পারে। না, পরিবর্তন, অনিশ্চয়তা।
এখানে ধরো একটা প্রশ্ন আছে, আমি যদি এরকম দিয়ে দিই, একটি কণার অবস্থান ও বেগের অনিশ্চয়তা দেওয়া আছে। অবস্থানের অনিশ্চয়তা মানে ডেল্টা এক্স দেওয়া আছে 10⁻⁻12 মিটার, তার মানে ডেল্টা এক্স পেয়ে গেলাম। বেগের অনিশ্চয়তা 4.5 × 10⁻22 মিটার পার সেকেন্ড। বেগের অনিশ্চয়তা দিদি, এইচ এর মান জানি, 4π বসিয়ে দিলে তার ভর হিসাব করতে বলেছে, ভরের মান পেয়ে যাবে। এখানে আরেক ধরনের প্রশ্ন দেখো, অনিশ্চয়তা নীতির সাহায্যে একটি গতিশীল ইলেকট্রনের অবস্থান ও গতিবেগের অনিশ্চয়তার গুণফল নির্ণয় করো। অবস্থান ডেল্টা এক্স, গতিবেগের অনিশ্চয়তা ডেল্টা ভি, এটা নির্ণয় করতে বলেছে। কার ক্ষেত্রে? ইলেকট্রনের ক্ষেত্রে। তাহলে এখানে শুধু ইলেকট্রনের ভর বসিয়ে দিলে আমরা পেয়ে যাব। এই ধরনের অঙ্ক হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি থেকে হয়ে থাকে। এরপর আসবো কোয়ান্টাম সংখ্যা, পরের টপিক। কোয়ান্টাম সংখ্যা এন এস এম সরি এন এল এম এস, এই চারটি কোয়ান্টাম সংখ্যা থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে? না, প্রত্যেকটিরই কৌণিক ভরবেগ হিসাব করতে হবে, তার সমীকরণগুলি মনে রাখবে। প্রত্যেকটি কোয়ান্টাম সংখ্যার কৌণিক ভরবেগ হিসাব করার একটি সমীকরণ আছে, সেখান থেকে তার সমীকরণ হিসাব করতে হবে। কৌণিক ভরবেগ কত? একদম স্ট্রেট ফরওয়ার্ড, এম এর মান দিয়ে দিল, বলো বলে দিল চতুর্থ শক্তি স্তরে ইলেকট্রন আছে, তার মানে কি এম সমান 4। তাহলে এর চুম্বকীয় কৌণিক ভরবেগ কত? চুম্বকীয় কৌণিক ভরবেগ, এই ধরনের প্রশ্ন দিয়ে দিতে পারে। বা ঘূর্ণন কৌণিক ভরবেগ কত? চুম্বকীয় মানে এম, এম এর মান, এম সমান 4 মানে এম এর মান কত? n-1, l সমান n-1, তাহলে m এর মান কি? প্লাস মাইনাস l, আর l এর মান প্লাস 4 থেকে মাইনাস 4 হতে পারে, তার মানে প্লাস মাইনাস 4, বা যদি প্লাস 4 বসাই তখন একটা হবে। 4 বসিয়ে তখন তার কৌণিক ভরবেগ হিসাব করতে পারবো। দুটা হতে পারে, প্লাস দিয়ে একটা, মাইনাস দিয়ে একটা। মাইনাস মান অ্যাকসেপ্টেবল নয়, সেই জন্য প্লাস মানটাই আমরা ধরবো। এখান থেকে কৌণিক ভরবেগ হিসাব করতে বলতে পারি। যে কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, একটা পড়বে এইটুকু বলে দিতে পারি যে এর মধ্যে কোন কোয়ান্টাম সেটটি ঠিক, যে কোনো মান দিয়ে দিল, ধরো 4, 0, 2, হাফ, এরকম 4টা সেট দিয়ে দিল, দিয়ে বললো এর মধ্যে কোন কোয়ান্টাম সেট, এই 4টা কোয়ান্টাম সংখ্যাকে একসঙ্গে যে কোয়ান্টাম সেট বলা হয়, এর মধ্যে কোন কোয়ান্টাম সেটটা ঠিক বা কোন কোয়ান্টাম সেটটা ভুল, এই দিয়ে প্রশ্ন একটা আসবে, এইটুকু আশা করা যায়। তাহলে 4 যদি হয় তাহলে m সমান হবে 4, m সমান 4 তো সম্ভব। l সমান কি হবে? n-1, এটা তার মান কত হলো? 3, এর বিস্তার কত? 0, 1, 2,
এল সমান 3 মানে এম এর মান কত? প্লাস মাইনাস 3, তার মধ্যে প্লাস 2 থাকছে, প্লাস হাফ মাইনাস হাফ। হয় ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা দুটি মান হয় প্লাস হাফ নয় মাইনাস হাফ, এর প্লাস হাফ আছে, তার মধ্যে এটি ঠিক। ইলেকট্রনের ঘূর্ণন মূল দুটি, একটি প্লাস ঘূর্ণন একটি মাইনাস ঘূর্ণন, হয় প্লাস হাফ থাকবে নয় মাইনাস হাফ থাকবে, দুটোর মধ্যে একটা থাকবে। একটাকে যদি অর্ধেক অর্ধেক ভাগ করি, একটা ইলেকট্রনের দুটো ঘূর্ণন, তাহলে সেখানে হাফ হাফ করা হয়। ধরো তোমাকে দেওয়া হলো হ্যাঁ এল এর মান 0 থাকছে, এটি কোয়ান্টাম সেট। তাহলে এখানে দেখো এম সমান কত? 2। এল সমান কত হবে? 1, কিন্তু এখানে কত আছে? তাহলে এটি একটা কোয়ান্টাম সেট তোমাদেরকে নির্ণয় করতে দেয়, এটি এর মধ্যে কোনটি ঠিক কোনটি ভুল। এই কোশ্চেনটা ঘুরিয়েও দিতে পারে, বলে দিল 4s কক্ষকে অবস্থিত একটি ইলেকট্রনের ঘূর্ণন কোয়ান্টাম সেট কি হবে, বা চারটি কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করো। তাহলে 4s কক্ষকে অবস্থিত একটি ইলেকট্রনের কোয়ান্টাম সেট হিসাব করতে হবে। n সমান 4 হয়ে গেল একটা, s মানে কত? l সমান 0, 0 হয়ে গেল। l সমান 0 মানে কি? m সমান 0 হবে, এবার স্পিন প্লাস মাইনাস হাফ, এটা প্লাস হাফ দিয়ে একটা হতে পারে, মাইনাস হাফ দিয়ে হতে পারে একটা। হ্যাঁ দুটো, অ্যাকচুয়ালি এটা দুটো সেট, প্লাস হাফ দিয়ে একটা সেট, মাইনাস হাফ দিয়ে একটা সেট, 4 0 0 প্লাস মাইনাস হাফ। তো 4d, 4d যদি থাকতো, এর মান 4, d এর মান 2, তাহলে m সমান কি? প্লাস মাইনাস 2, তার মানে এর মধ্যে যে কোনো একটা মান থাকবে, প্লাস মাইনাস 2, প্লাস 2 প্লাস 1 0, মাইনাস 1 মাইনাস 2, প্লাস মাইনাস, হ্যাঁ সবই থাকবে। ইলেকট্রন মানে তার ঘূর্ণন দুই ধরনের হয়, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা প্লাস মাইনাস হাফ একটা ইলেকট্রনের জন্য। সেখানে দেখতে হবে এর মধ্যে কোনটা আছে, 4 2 তো থাকবেই, মাইনাস 1 দিলেও সেটা ঠিক, 0 দিলেও সেটা ঠিক, মানে এই পাঁচটার মধ্যে যেই মানটা থাকবে সেটা ঠিক। এই কোয়ান্টাম সেট হিসাব করতে দেয়। এরপর আর যে জায়গাটা থেকে কোশ্চেন আসতে পারে, ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাসে n প্লাস এল রুল একটু বলে রাখি, কার নিচে এটা? n প্লাস এল নিয়ম। আব্বাউ নীতি, কোন কক্ষে ইলেকট্রন প্রথম প্রবেশ করবে, n প্লাস এল নিয়ম দিয়ে করা হয়। তাহলে n প্লাস এল নিয়ম যদি আমরা দেখি, এই নিয়মে n হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা, এল হচ্ছে গৌণ কোয়ান্টাম সংখ্যা। এখান থেকে সিম্পল টাইপের শর্ট কোশ্চেন কি আসতে পারে, বলে দিল 4s 3d,
কোথায় ইলেকট্রন প্রথমে প্রবেশ করবে, পরেছে না থ্রিডিতে, বা কার শক্তি কম? এটা 4=0, 4 3+2=5, তাহলে পরেছে আগে ইলেকট্রন প্রবেশ করবে, তারপরে থ্রিডিতে। এই শক্তি ক্রমটা অনেক সময় দিয়ে দিতে পারে। এইবার এইখানে একটা ব্যতিক্রম পড়তে হবে, N+L রুলের ব্যতিক্রম। ব্যতিক্রম, এই দুটো ব্যতিক্রম, এর ব্যতিক্রম দেখা যায় দুটো ক্ষেত্রে, একটা ল্যান্থানাইট আর একটা দেখা যায় অ্যাক্টিনাইট। ধরো ল্যান্থানাইট কত সারিতে আছে? 5 নম্বর সারিতে আছে ল্যান্থানাম। তাহলে এখানে 5s ল্যান্থানাইট 6 নম্বর সারিতে আছে, 6 নম্বর সারি। 6s 6p 5d 4f। 6s 6p এটা নিয়ে সমস্যা নেই। এখানে 4f 5d এর শক্তি তুলনা করো। 4f 5d, 4 এর ক্ষেত্রে কি 4 + 3 = 7, 5 + 2 7। তাহলে আব্বাও নীতি অনুযায়ী 4f ইলেকট্রন প্রবেশ করার কথা, কিন্তু প্রবেশ করে 5d। জায়গা থাকে, পরে ভর্তি হওয়ার পরে 5d তে প্রবেশ করার কথা, কিন্তু d তে এখানে ইলেকট্রন থাকে। এটা হচ্ছে আব্বাও নীতির ব্যতিক্রম। ল্যান্থানাইটের অ্যাক্টিনাইটের ক্ষেত্রে একই। এখানে যদি আমরা 7s যদি দেখা যায়, 7s 7p 6d 5f, এখানের ক্ষেত্রেও 5f ইলেকট্রন প্রবেশ করার কথা, কিন্তু প্রবেশ করে 6d তে। এদের কক্ষের বিন্যাসের জন্য হতে পারে, বড় মৌল, ওদের আবরণী প্রভাবের একটা ব্যাপার থাকে, সেই জন্য 6d তে ইলেকট্রন প্রথমে প্রবেশ করে। কারণ 5f এর আবরণী প্রভাব একদম কম। f কক্ষ, যে কোনো f কক্ষ কি। এবার ইলেকট্রন বিন্যাস, ধরো যেখানে একটা পরমাণু দিয়ে দিল, ক্রোমিয়ামটাই যদি ধরি, পারমাণবিক সংখ্যায় ইলেকট্রন বিন্যাস করো। প্রথমে আর্গনে চলে যাও, 18 পর্যন্ত হয়ে গেল। 4s1 35। হিসাব অনুযায়ী, নিয়ম অনুযায়ী কি না, 4s এ দুটো থাকার কথা, এখানে 4টা থাকার কথা, কিন্তু এটা থাকে না, আগে এস পূর্ণ হয়। কক্ষ তো খালি আছে, কক্ষ খালি আছে। নিম্ন শক্তি স্তর, এর থেকে এটা 4 নম্বর শক্তি স্তর, এর আগে 3 নম্বর শক্তি স্তরে কক্ষ ফাঁকা আছে। তাহলে কক্ষ, এই কক্ষটা ভর্তি করে তারপরে শক্তি স্তরে আবার যাবে। ইলেকট্রন যখন শক্তি বিকিরণ করে একটা কক্ষ থেকে অন্য কক্ষে আসে, তখন তো কক্ষের পরিবর্তন ঘটে, বোরের নিয়ম। তাহলে এটা হচ্ছে ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস। ক্রোমিয়াম বা কপার, এই দুই ধরনের ইলেকট্রন বিন্যাস একটু ব্যতিক্রম। পরে এসে দুটো থাকার কথা, কিন্তু থাকে একটা। 1 থেকে 30 পর্যন্ত যে কোনো পরমাণুর ইলেকট্রন বিন্যাস করতে পারে। বা এরকম দিয়ে দিল আয়নের ইলেকট্রন বিন্যাস, ধরো তোমাকে দিয়ে দিল Mn+2 ম্যাঙ্গানিজ +2, এর ইলেকট্রন বিন্যাস দেখো।
তাহলে আর্গন 18 পর্যন্ত হয়ে গেল, ম্যাঙ্গানিজ 25। তাহলে সাধারণ অবস্থায় ম্যাঙ্গানিজের ইলেকট্রন বিন্যাস হওয়ার কথা 4s2 3d3, না সরি 18 20, এটা 5 হওয়ার কথা। ম্যাঙ্গানিজে 24, তাহলে ইলেকট্রন যখন দুটো বেরিয়ে গেল, সর্ববৃহৎ কক্ষ 4s থেকে ইলেকট্রন বেরিয়ে গেল, তাহলে কি 4s এর ইলেকট্রন আমরা লিখব। তাহলে Ml+2 ইলেকট্রন বিন্যাস হলো 3d5 আর্গনের যেটা ছিল তারপর আগে লিখতে হবে ম্যাঙ্গানিজ +2, এটার ইলেকট্রন বিন্যাস দেখতে লাগে, ম্যাঙ্গানিজের ইলেকট্রন বিন্যাস জানতে হবে। এইখান থেকে যদি D5 দেখি, পাঁচটা অযুগ্ম ইলেকট্রন আছে। এখান থেকে প্রশ্ন দেয় এটি প্যারাম্যাগনেটিক না ডায়াম্যাগনেটিক। যদি অযুগ্ম ইলেকট্রন থাকে ইলেকট্রন বিন্যাসে, এটি হয়ে যাবে প্যারাম্যাগনেটিক, মানে তার চুম্বক ধর্ম আছে। যদি সবই পূর্ণ থাকে, জোড় ইলেকট্রন থাকে, তাহলে সেটা হবে ডায়াম্যাগনেটিক। অযুগ্ম ইলেকট্রন থাকলেই প্যারাম্যাগনেটিক। অযুগ্ম তো আছে, এবার ওইটা কখন কাজে লাগে, তোরা যেটা বলছিস এটা কখন কাজে লাগে? ধরো কারো ইলেকট্রন বিন্যাস এরকম পেলাম, এরকম আছে, এর 5টা অযুগ্ম ইলেকট্রন, এর 2টো অযুগ্ম ইলেকট্রন, দুটোই প্যারাম্যাগনেটিক, কিন্তু কার চৌম্বক ধর্ম বেশি হবে? চৌম্বক ধর্ম কার বেশি হবে? দুটোই প্যারা। যার অযুগ্ম ইলেকট্রন সংখ্যা বেশি তার চৌম্বক ধর্ম বেশি। ইলেকট্রন বিন্যাস থেকে এই ধরনের প্রশ্ন আসতে পারে, বা এরকম তোমাকে যদি বলে দেয় যে এরকম আরেকটা টাইপের প্রশ্ন আছে, কি ধরনের দেখো, N+L দিয়ে একটা ইলেকট্রন বিন্যাসের প্রশ্ন আছে। ধরো একটা ইলেকট্রন বিন্যাস লিখলাম Fe, এর পারমাণবিক ক্রমাঙ্ক 26, 1s2 2s2 2p6 3s2 3p6, আর্গন হয়ে গেল 18। তারপরে 4s2 20 3d6, একটা ইলেকট্রন বিন্যাস দিয়ে বলে দিল N+L সমান 4, এই অবস্থায় কটি ইলেকট্রন থাকতে পারে? N+L সমান 4, এই 4-এ এই মানে কতগুলি ইলেকট্রন থাকতে পারে, বা এই অবস্থায় কতগুলি ইলেকট্রন থাকতে পারে, বা কতগুলি ইলেকট্রন আছে? ইলেকট্রন বিন্যাস করে নিলাম প্রথমে, তারপরে দেখতে হবে এখানে যতগুলি কক্ষক আছে তার মধ্যে কার মান N+L সমান 4। এটা 1+0 1, 2+0 2, 2+1 3, 3+0 3+1 4, না 3+1, তার মানে 3p একটা আছে। 3p তে ইলেকট্রন সংখ্যা কটা? 6টা। আর কোথায় দেখো 3+2 5 হয়ে গেছে, 4+0 4, তার মানে 4s, 4s এ কটা ইলেকট্রন আছে? দুটো, মোট 4। তাহলে N+L সমান 4, এই ক্ষেত্রে এই অবস্থায় 8টি ইলেকট্রন আছে। ঠিক আছে, এই ধরনের কোশ্চেন তোমার ইলেকট্রন বিন্যাস থেকে আসতে পারে।
তো পরমাণুর গঠন সম্পর্কে যে 5টা টপিক বললাম, 5টা টপিকের যে ডিটেলস প্রশ্নের ধরনগুলো বললাম, এই ধরনের প্রশ্ন থেকে তোমরা 6 নম্বরের প্রশ্ন পেয়ে যাবে, কিন্তু এই টপিকগুলি পুরো কভার করে যেতে হবে। চলো আজকে